দক্ষিণাঞ্চলে ২৫০০-এর বেশি স্লুইস গেটের অর্ধেকই অচল। জরাজীর্ণ জলকপাট দিয়ে ঢুকছে লোনা পানি, বিলীন হচ্ছে ফসলি জমি, বাসতভিটা। দ্রুত সংস্কারের দাবি। বরিশাল সিটি নির্বাচনের ফল নিয়ে আদালতে মামলা। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমের আবেদন খারিজ। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা বাদী পক্ষের। গভীর সমুদ্রে নেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা। মাছ শিকারে গিয়ে বিপদে সহায়তা পান না জেলেরা। স্টারলিংক চালু হলে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। এবং পটুয়াখালীর রাঙাবালিতে নেই কোনো হাসপাতাল। বঞ্চিত বিচ্ছিন্ন দ্বীপের ২ লাখ মানুষ। মুখ থুবড়ে পড়েছে ভোলার কমিউনিটি ক্লিনিক। বন্ধ থাকছে বেশিরভাগ সময়। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। দক্ষিণাঞ্চলে ২৫০০-এর বেশি স্লুইস গেটের প্রায় অর্ধেকই এখন অচল। জরাজীর্ণ জলকপাট দিয়ে লবণাক্ত পানি ঢুকে বিলীন হচ্ছে ফসলি জমি, মাছের ঘের, এমনকি বসতভিটাও। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প পাশ হলে সংস্কার ও নতুন করে নির্মাণ কাজ শুরু হবে। বিস্তারিত অপূর্ব অপর রিপোর্টে। ৬০-এর দশকে পটুয়াখালীতে গড়ে তোলা হয় প্রায় ১,২৮০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ, যার সঙ্গে যুক্ত করা হয় ছোট বড় ৬৭২টি স্লুইস গেট। প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার বিরুদ্ধে প্রতিরোধ গড়াই ছিল যার মূল উদ্দেশ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব গেটের বেশিরভাগই হয়ে পড়েছে অকার্যকর। কিছু আছে কোনোভাবে টিকে থাকলেও স্পষ্ট মরিচার দাগ আর গভীর ক্ষতচিহ্ন। প্রতি বছর বর্ষার জলাবদ্ধতায় ডুবে যায় শস্য ক্ষেত। নোনা পানির ছোবলে চাষের অনুপযোগী হয়ে পড়ে হাজার হাজার হেক্টর জমি। তরমুজ দেই, আমি দুলাট ফসল দেই, বাদাম, অনেক কিছু। এই লবণ পানি উঠলে আমাকে অনেক ক্ষয়ক্ষতি হয়। সরকার যদি কাজটা আমাদের করিয়ে দেয় তাহলে আমাদের অনেক উপকার আসবে। বরগুনার বগিবাজারে নির্মাণ করা স্লুইস গেট সংস্কার না করায় এখন বেহাল দশা। একই অবস্থা জেলার ৭৫০ স্লুইস গেটের। প্রতি বছর অকেজো স্লুইস গেটের কারণে নষ্ট হচ্ছে ফসল। তাই স্লুইস গেটগুলো সংস্কার ও পুনর্নির্মাণের দাবি কৃষকদের। স্লুইস গেটের সমস্যা থাকায় আমাদের যখন বন্যা বা অতিবৃষ্টি হয় তখন আমাদের মাঠের পানি সরে যেতে সমস্যা হয়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ঘুরে দেখা যায় স্লুইস গেটগুলোর একই চিত্র। দ্রুত জলকপাটগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। পানি উঠে যায়, কিন্তু পানি দরকার নাই। সংস্কার ও নতুন করে স্লুইস গেট নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি অনুমোদন লাভ করলে আমাদের এই ইরিগেশন প্রজেক্টের আওতায় যতগুলি জলকপাট আছে সেগুলি আমরা পুনর্বাসন করতে পারব। বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২,৬৮৬টি স্লুইস গেট রয়েছে। এর মধ্যে সচল আছে ১,৭৪৬টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন ও ভোলায় আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতে যাচ্ছি জাবিরের কাছে। মানুষকে জলোচ্ছ্বাস আর লবণ পানি থেকে রক্ষায় ১৯৬০ সালে বিস্তীর্ণ উপকূল জুড়ে নির্মাণ করা হয় বেড়িবাঁধ, এবং বেড়িবাঁধের সঙ্গে সংযুক্ত করা হয় স্লুইস গেট। এই স্লুইস গেটগুলো মূলত উপকূলের মানুষের যে জলোচ্ছ্বাস থেকে রক্ষা এবং লবণ পানি থেকে রক্ষার জন্যই কিন্তু নির্মাণ করা হয়ে থাকে। সেই স্লুইস গেটগুলো দীর্ঘদিনেও সংস্কার না হয় এখন অকেজো হয়ে পড়ে আছে। কোনো কোনো জায়গায় জলকপাটগুলো ভেঙে গেছে। জলকপাটগুলো ভেঙে যাওয়ার কারণে প্রতিনিয়ত লবণ পানি প্রবেশ করছে এবং সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে কৃষকরা। সেই সঙ্গে যখন বর্ষা মৌসুম আসে, বর্ষা মৌসুমে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে প্লাবিত হয় মানুষের ঘর বাড়ি এবং মানুষের জীবন যাপন কিন্তু একেবারে বিড়ম্বনার সৃষ্টি হয়, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। আমরা দেখেছি প্রতি বছর যখন বর্ষার সময় পানির উচ্চতা বৃদ্ধি পায়, পানির চাপ বৃদ্ধি পায়, তখন লোকালয়ে পানি প্রবেশ করে এবং মানুষের বাড়িঘর ডুবে যায়। সেই সঙ্গে উপকূলের যে বিস্তীর্ণ ফসলি মাঠ, সেই ফসলি মাঠগুলো পানি জমে যায়, জলবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে প্রতি বছর কিন্তু বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে উপকূলের
কৃষকদেরকে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে পটুয়াখালী উপকূলের যে স্লুইস গেটগুলো রয়েছে সেই স্লুইস গেটগুলো সংস্কার না করায় ভাঙাচোরা কপার দিয়ে প্রতিনিয়ত পানি প্রবেশ করছে এবং সেই পানিগুলো ঢুকে পড়ছে ফসলি ক্ষেতে পানি ঢুকে লবণাক্ততার কারণে কিন্তু হাজার হাজার একর জমির ফসল নষ্ট হচ্ছে। সেই সঙ্গে উপকূলের যে মানুষ মাছ চাষাবাদ করে সেই চাষাবাদকৃত মাছের যে ঘেরগুলো রয়েছে সেই ঘেরগুলোও কিন্তু ডুবে যায়। এভাবেই কিন্তু উপকূলের মানুষের জন্য এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভাঙাচোরা এই জলকপট। মূলত নির্মাণের পর দীর্ঘদিনেও এটি সংস্কার না করার কারণেই এই বেহাল দশায় পরিণত হয়েছে। আর পটুয়াখালীতে 272টি স্লুইস গেট রয়েছে, এর মধ্যে অধিকাংশরই কিন্তু এই বেহাল দশা, বেহাল অবস্থা এবং রাঙাবালি এবং কলাপাড়ার যে স্লুইস গেটগুলো রয়েছে সেই স্লুইস গেটগুলোর অবস্থা কিন্তু আরও বেহাল। তো এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী থেকে স্লুইস গেটের সবশেষ। আমরা চলে যাব ভোলাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন। মেঘনা, তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগর ঘেরা দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার 20 লক্ষ মানুষকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রায় 350 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এই জেলায়। এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরের অংশের পানি নিষ্কাশনের জন্য 40টি স্লুইস গেট রয়েছে বলে আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানতে পেরেছি। কিন্তু এই 40টি স্লুইস গেট যে কৃষক এবং এলাকা বাসিন্দাদের যে উপকারের জন্য করা হয়েছে, দীর্ঘদিন সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেই কাজগুলো কিন্তু আসলে যথাযথভাবে হচ্ছে না। আমরা ভোলা জেলা কৃষি অধিদপ্তরের যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী ভোলায় 27টি স্লুইস গেট আছে যেগুলো সংস্কার করা প্রয়োজন। এর মধ্যে বেশি পরিত্যক্ত অবস্থায় রয়েছে 6টি স্লুইস গেট। তো সবচেয়ে বেশি স্লুইস গেটের খারাপ অবস্থা হচ্ছে একদম সাগরকূলের উপজেলা চরফেশন এবং মনপুরা উপজেলায়। চরফেশনে 12টি এবং মনপুরায় 8টি স্লুইস গেটের অবস্থা খুবই নাজুক বলে আমরা কৃষি অধিদপ্তরের তথ্য থেকে জানতে পেরেছি। এই স্লুইস গেটগুলোতে মানুষের এবং কৃষকের যে ধরনের উপকার হওয়ার কথা সেগুলো এই সংস্কারের অভাবে ব্যাহত। যেমন বর্ষার সময় এই স্লুইসগুলো দিয়ে পর্যাপ্ত আসলে পানি নিষ্কাশন হচ্ছে না। আবার শুষ্ক মৌসুমে দেখা যায় যে নোনা পানিতে কৃষি জমির ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সাধারণ কৃষি এবং কৃষি উদ্বৃত্ত ভোলার কৃষকদের দাবি যে স্লুইসগুলোকে সংস্কার করে এগুলো কৃষি এবং জনবান্ধব যত দ্রুত করা যায় সেই দাবি জানিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ইতিমধ্যে পরিত্যক্ত যে স্লুইসগুলো রয়েছে সেগুলো সংস্কারের কাজ শুরু করেছে। আমার কাছে সংস্কারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী ও ভোলায়। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বরিশালের বান্দর রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা। সরাসরি যাচ্ছি সেখানে। সময়ের দর্শকদেরকে আমরা এর মধ্যে জানিয়েছি বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় 2500-এর মতন স্লুইস গেট রয়েছে। এর অর্ধেকের কাছাকাছি অচল অবস্থায় রয়েছে। এগুলো বছরের পর বছর, যুগের পর যুগ সচল করার উদ্যোগ না থাকার অভিযোগ করছেন কৃষকরা, স্থানীয় বাসিন্দারা। নানান ভোগান্তিতে তারা ভুগতে হচ্ছে। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো এই সার্কেলের যিনি প্রধান রয়েছেন পার্থ প্রতিম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। কবে শুরু করবেন কাজ? কৃষকরা তো ভোগান্তিতে ভুগছে, বাসিন্দারা বছরের পর বছর যন্ত্রণায় ভুগছে, আপনারা কবে শুরু এগুলো ঠিক করবেন? ধন্যবাদ অপূর্ব অপু আমাকে সময় টেলিভিশনে যুক্ত করার জন্যে। আমাদের বরিশাল বিভাগের আওতায় 6টি জেলায় 80টি পোল্ডার রয়েছে। এই পোল্ডারগুলি 60 থেকে 70-এর দশকে নির্মিত। এখানে প্রায় আমাদের 3200 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধগুলি বর্তমানে জোয়ার ভাটা সহিষ্ণু অবস্থায় রয়েছে, অর্থাৎ যে জোয়ার এবং ভাটার প্রভাব সেটি মোকাবেলায় সক্ষম অবস্থায় আছে। এর মধ্যে 197 কিলোমিটার বেড়িবাঁধ ঘূর্ণিঝড় বা সাইক্লোন মোকাবেলায় উন্নীত করা প্রয়োজন এবং আমরা এটা করার জন্যে একটি প্রকল্প প্রস্তাবনা সাবমিট করেছি, যেটি বর্তমানে ইআরডিতে বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন আছে। আমাদের যে 6টি জেলায় এই বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধ এবং পোল্ডারের ভেতর সেচ এবং নিষ্কাশন ব্যবস্থা
চালু রাখতে, সচল রাখতে আমাদের প্রায় ২৫০০ পানি নিয়ন্ত্রণ কাঠামো রয়েছে। এই পানি নিয়ন্ত্রণ কাঠামোগুলির মধ্যে প্রায় ১৮০০টি পানি নিয়ন্ত্রণ কাঠামো বর্তমানে সচল অবস্থায় আছে। অচলগুলো সচল করার উদ্যোগ হবে কবে? আমাদের যে প্রায় ৭৫০টি পানি নিয়ন্ত্রণ কাঠামো বর্তমানে অচল অবস্থায় আছে, এগুলির ব্যাপারে আমরা একটি স্টাডি করেছি। আমাদের IWM এবং CGIS, আমাদের যে পরামর্শক প্রতিষ্ঠান, এটি আমাদের একটি স্টাডি করে আমাদের একটা ডিটেলস কর্মপরিকল্পনা দিয়েছে। অর্থাৎ ২টি পর্যায়ে আমাদের যে অচল অবকাঠামোগুলি আছে সেগুলি আমরা সচল করব। এই যে অচল যেগুলো রয়েছে এগুলো তো প্রায় যুগেরও বেশি সময় হয়ে গেল নাকি? সবগুলি হয়তো যুগের বেশি না, এটা হয়তো কোনোটি ২-১ বছর হয়েছে, কোনোটি হয়তো ৫ বছর বা তারও অধিক সময় হয়েছে। এই যে ৫ বছর, প্রশ্ন যেটি হচ্ছে এই যে বছরের পর বছর ধরে জলকপাটগুলো সংস্কার করা হচ্ছে না, এতে করে তো কৃষকরা ভোগান্তিতে পড়ছে, বাসিন্দারা তো নানান ভোগান্তিতে পোহাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা উদ্যোগটা নেবেন কবে? জি, আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। যেটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এটির প্রথম পর্যায়ে আমরা প্রায় ১২৬টি পানি নিয়ন্ত্রণ কাঠামো আমরা পুনর্বাসন করব। এই প্রকল্পটি আমরা বর্তমানে সাবমিট করেছি এবং এটি অনুমোদনের সর্বশেষ ধাপে আছে। প্ল্যানিং কমিশনে এটি একনেকে ওঠার জন্যে অপেক্ষমান অবস্থায় আছে। এই প্রকল্পটি অনুমোদন লাভ করলে আমরা এই যে ১২৬টি পানি নিয়ন্ত্রণ কাঠামো আমরা প্রাথমিক পর্যায়ে এটি ব্যবহারযোগ্য অর্থাৎ সচল করতে পারবো। এছাড়াও অবশিষ্ট যে পানি নিয়ন্ত্রণ কাঠামোগুলি আছে সেটিও এই ফিজিবিলিটি স্টাডিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেটি আমরা সেকেন্ড ফেজে করব, দ্বিতীয় পর্যায়ে। এটি অনুমোদন হলে এটা করার পরপরই আমরা পরবর্তী প্রকল্পের কাজ আমরা শুরু করব। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, যেমনটি বলছিলেন, মাঠ পর্যায়ের এই কর্মকর্তারা তারা চিঠি চালাচালি করছেন, চেষ্টা চালাচ্ছেন, তারা তাদের জায়গা থেকে প্রকল্প গ্রহণের কথাও জানিয়েছেন। অর্থাৎ আশার কথা হচ্ছে যে হয়তোবা একনেক থেকে যদি পাশ হয়, সেই ক্ষেত্রে এই মাঠ কর্মকর্তারা দাবি করছেন যে তারা যথাযথভাবে এই জলকপাটগুলো সংস্কার কাজ শুরু করতে পারবেন। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। বরিশাল সিটি নির্বাচনের ফলাফল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের করা মামলা খারিজ করেছেন আদালত। দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবীরা জানান, ঘটনার ৩০ দিন অতিবাহিত হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেন। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে বাদীপক্ষ। গত ১৭ এপ্রিল বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার আবেদন করা হয়। আদালত বলল, যেহেতু এতদিন ৬৪৫ দিন বা ৩৭ দিন এটা তামাদি হয়েছে, আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। সুতরাং উনি গ্রহণযোগ্য শুনানিতেই উনি এটা খারিজ করে দিয়েছে এবং আমরা এখন আমাদের আপিলের ট্রাইব্যুনাল আছে, সেখানে আমরা আপিল করব। বিভাগীয় সময় আরও থাকছে। নিষিদ্ধ জাল দিয়ে বরগুনায় অবাধে চিংড়ির রেণু আহরণ, মারা যাচ্ছে অন্য মাছের পোনা জলজ প্রাণী, নির্বিকার প্রশাসন, অভিযানেও মিলছে না প্রতিকার। মোবাইল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট পরিষেবা না থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সহযোগিতা পান না জেলেরা। এতে বৈরী আবহাওয়ার আগাম তথ্য, জলদস্যুদের আক্রমণ ও ট্রলার বিকল হলে মৃত্যুর প্রহর গুনতে হয় তাদের। প্রযুক্তিবিদরা বলছেন, দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে ইন্টারনেটের আওতায়। এতে জেলেদের জীবনের ঝুঁকি যেমন কমবে, তেমনি পরিবর্তন আসবে মৎস্য আহরণে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কোটি টাকা মূল্যের একটি ট্রলার নিয়ে উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন জেলেরা। তাদের এমন দুঃসাহসিক কাজ দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি গতিশীল করে অর্থনীতির চাকাও। কিন্তু উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে গেলেই অকার্যকর হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক। এতে গভীর সমুদ্রে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন জেলেরা। ঢাকাইতে দেখা যাইতেছে ধরে বা কোস্টগার্ডের লাগে যোগাযোগ করবে, এরকম কোনো ব্যবস্থা নাই। নেটওয়ার্ক যোগাযোগ থাকলে তো মনে করেন একটা ঘূর্ণিঝড় হইলে ওইটা আমরা শুনতে পারি। নেটওয়ার্কটা যাতে সাগরে বিস্তৃত হয়, এই ব্যাপারে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। সম্প্রতি দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় আশায় বুক বেঁধেছেন উপকূলীয় লাখো জেলে।
প্রযুক্তিবিদরা বলছেন দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে নেটওয়ার্কের আওতায়। এতে তাদের জীবনের ঝুঁকি যেমন কমবে, ঠিক তেমনিভাবে আমূল পরিবর্তন আসবে মৎস্য আহরণে। স্টারলিংকের এই প্রযুক্তিটি যাতে মৎস্য খাতে সরকার প্রয়োজন ভর্তুকি দিয়ে হলেও এটি ব্যবহার করবে, যাতে উপকূলের অঞ্চলের যে অর্থনীতি সমৃদ্ধ হবে। গত 9 এপ্রিল পরীক্ষামূলকভাবে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালির 2 লাখ মানুষ। দ্বীপ জুড়ে নেই কোনো হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাদের ভয়াল নদী পাড়ি দিয়ে যেতে হয় জেলা সদর কিংবা পাশের উপজেলায়। অথচ বছর 2 আগে শুরু হওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ এখন থমকে। তৌকিব পেদার ক্যামেরায় শিকদার জাবির হোসেনের রিপোর্ট। চারদিকে বিস্তৃত নোনা জল, এক পাশে আগুনমুখা, আরেক পাশে বঙ্গোপসাগর। নদী ও সমুদ্রে ঘেরা পটুয়াখালীর দক্ষিণের শেষ প্রান্তের দ্বীপ রাঙ্গাবালি। জেলা সদর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত, আধুনিক নাগরিক সুবিধা থেকে শত যোজন দূরে এক বিচ্ছিন্ন জনপদ। এখানে নেই কোনো হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক। অসুস্থ হলে অনেকটাই ভাগ্যের উপর ভরসা করতে হয় এখানকার 2 লাখ মানুষকে। অনেক সময় সেই ভরসা গিয়ে ঠেকে পল্লী চিকিৎসক কিংবা স্থানীয় কবিরাজের চেম্বারে। স্পিডবোট রাত্রে ভাড়া করতে যায় 3000-4000 টাকা লাগে, এবার ট্রলার পাওয়া যায় না। রোগী এই স্পিডবোটে নিতে নিতে অনেক মানুষ মারা যায়। রোগী নিয়ে উন্নত চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় উত্তল আগুনমুখা নদী। দিনের আলোয় ট্রলার বা স্পিডবোটে যাত্রা সম্ভব হলেও রাত নামলে পুরো দ্বীপটাই থমকে যায় যোগাযোগ বিচ্ছিন্নতায়। ঝড় কিংবা বর্ষার সময় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে যেন মৃত্যুর অপেক্ষা করে ঘরে ঘরে। শ্বাসতন্ত্রের রোগী, গর্ভবতী মা সহ সব ধরনের রোগী আসে, যাদেরকে পুরোপুরি ট্রিটমেন্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। মারাত্মক রোগীদের সাধারণত গলাচিপা উপজেলা হাসপাতালে রেফার করা হয়। দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে 2023 সালের জুলাইয়ে 50 শয্যার একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কিন্তু 2024 সালের জুনে চতুর্থ অপারেশনাল প্ল্যানের মেয়াদ শেষ হওয়ায় থেমে যায় নির্মাণ কাজ। তবে সিভিল সার্জন জানান, নতুন করে উন্নয়ন প্রস্তাবনা করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলে আবার শুরু করা হবে হাসপাতালের কাজ। কর্তৃপক্ষের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও যোগাযোগ করছে। ইনশাল্লাহ যে কোনো সময় আবার কাজ শুরু হবে। 2012 সালে রাঙ্গাবালিকে উপজেলা ঘোষণার 1 যুগ পার হয়ে গেলেও এখনো নির্মাণ হয়নি একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। যথাসময়ে বেতন ভাতা না পাওয়া, অনিশ্চিত চাকরি, ওষুধ সংকট ও কর্তৃপক্ষের তদারকির অভাব, এতে ঝিমিয়ে পড়েছে দ্বীপ জেলা ভোলার কমিউনিটি ক্লিনিকগুলো। নিয়মিত খোলা হচ্ছে না বেশিরভাগই। কমে গেছে ওষুধ সরবরাহের পরিমাণও। ঈদুল ফিতরের সময় স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট থেকে গ্রেড কমিয়ে 3.5 মাসের বেতন দেওয়া হয়, তবে এখনও 5.5 মাসের বেতন বকেয়া। তবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের বকেয়া বেতন ভাতা পরিশোধের পাশাপাশি তাদেরকে সক্রিয় রাখার কথা জানান সিভিল সার্জন। বরগুনায় অবাধে নিষিদ্ধ জাল দিয়ে নদী থেকে আহরণ করা হচ্ছে চিংড়ি রেণু। মারা যাচ্ছে শত প্রজাতির মাছের পোনাসহ জলজ প্রাণী। এসব রেণু রাতের আধারে নেওয়া হচ্ছে খুলনা ও সাতক্ষীরায়। বিষয়টি ওপেন সিক্রেট হলেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। তবে মৎস্য বিভাগ জানায়, রেণু আহরণ বন্ধে অভিযান চালালেও শতভাগ সফল নন তারা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। এ যেন চিংড়ির রেণু আহরণের মহোৎসব। প্রকাশ্য দিবালোকে বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীতে এমন কর্মযোগ্য হাজার হাজার স্থানীয় অধিবাসীদের। নিষিদ্ধ জাল দিয়ে রেণু ধরায় মারা যাচ্ছে শত প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী। রাতের আধারে এসব পোনা বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুলনা ও সাতক্ষীরায়। সচেতন নাগরিকরা জানান, অবৈধভাবে রেণু আহরণ বন্ধ করা না হলে নদীর জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি কমবে মাছের উৎপাদন। এখন ওই পোনা ছাড়া আর কোনো মাছ তো নাই, অবরোধ দিয়ে দিচ্ছে না আবার। ওই পোনা দরিয়াতে জীবিকা চলে আর কি। মৎস্য কোনো সম্পদের কোনো ক্ষতি নেই। আমরা এই নদীতে উঠেছি, আবার নদীতেই পানি ফেলাই দিই মাছ ঘুরাই। আয় করে 200-300 টাকা, কিন্তু ক্ষতি হয় 1000 টাকার উপরে।
মৎস্য বিভাগ জানায়, নদী থেকে নিষিদ্ধ রেণুপোনা আহরণ করায় ভীষণ হুমকিতে মৎস্য সম্পদ। রেণু আহরণ বন্ধে নিয়মিত অভিযান চললেও শতভাগ সফল নন তারা। এই কাজের সাথে জড়িত যারা বেশিরভাগই আন্ডার এজড, বাচ্চা এবং মহিলা, আমরা প্রতিদিন অভিযানে বের হই এবং তাদের কাছ থেকে শিশুগুলো নদীতে ছেড়েও দিই। তারপর আমরা 100% আসলে কভারেজ করতে পারিনি। স্থানীয় পাইকারের কাছে একটি রেণু 1 টাকা দরে বিক্রি করেন আহরণকারীরা, পরে তা বিভিন্ন মূল্যে বিক্রি করেন পাইকাররা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভাগীয় সময় আরও থাকছে। ভোলায় পরিবহন চালকদের মারামারির জের, অভ্যন্তরীণ 5টি রুটে দ্বিতীয় দফায় বাস বন্ধ, ধর্মঘট বন্ধ, সিএনজি চলাচল, বিপাকে যাত্রীরা। ভোলায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনায় দ্বিতীয় দফায় ধর্মঘট পালন করছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। এতে রোববার সন্ধ্যা থেকে জেলার অভ্যন্তরীণ 5টি রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। এদিকে একই ঘটনায় পাল্টা কর্মসূচি হিসেবে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রেখেছেন চালকরা। গত 28 এপ্রিল চরফেশন বাজারে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহনের এক চালক ও শ্রমিকদের মারধর করে। এ ঘটনায় সেদিন সন্ধ্যা থেকে ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিক ইউনিয়ন। পুলিশের আশ্বাসে পরদিন ধর্মঘট তুলে নেয় বাস শ্রমিকরা। জরাজীর্ণ অবস্থায় 20 বছর আগে নির্মাণ করা পিরোজপুরের আবাসন প্রকল্প, বেশিরভাগ ঘরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা এলেই তলিয়ে যায় পানিতে। সীমাহীন দুর্ভোগে প্রায় 200 পরিবার। আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘরগুলো সংস্কারের আশ্বাস জেলা প্রশাসকের। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। নতুন উপজেলা হিসেবে পিরোজপুরের জিয়ানগরের নাম ঘোষণা হওয়ার পর নেওয়া হয় প্রায় 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। তারই ধারাবাহিকতায় সাইদখালীর চরে গড়ে ওঠে একটি আবাসন প্রকল্প। সরকারিভাবে নির্মিত হয় 180টি বসতঘর। কিন্তু 20 বছরেও হয়নি কোনো সংস্কার। আবাসনের 180টি ঘরের বেশিরভাগই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ ঘরে নেই পিলার ও টিনের চাল। বর্ষা মৌসুমের আগেই ঘরগুলো মেরামত করে দুর্ভোগ কমানোর দাবি বাসিন্দাদের। চাল নাই, বেড়া নাই, আবার পিলার নাই, পিলার ভাঙ্গি গেছে। উপরে টিন নেই, পানি পড়ে বর্ষার দিন আইলে, নিচে পানিতে কাদা চেকচাক হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে থাকা জানে, বেড়া নাই। আমাকে এই আশ্রয় যদি মেরামত না করা হয়, আমাকে এখানে থাকার কোনো কায়দা নাই এবং কোনো পরিবেশই নাই। তবে জেলা প্রশাসক বলছেন, আবাসন প্রকল্পের অধীনে জরাজীর্ণ ঘরগুলো আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সংস্কার করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে একক ঘরে রূপান্তরিত করা হয় এবং এই কার্যক্রমের জন্য আমরা অলরেডি পরবর্তী যে প্রকল্প আছে আশ্রয়ণ প্রকল্পে আমরা পত্র প্রেরণ করেছি। প্রত্যাশা করছি শীঘ্রই এগুলা নির্মাণ কাজ বাস্তবায়ন হবে। 2006 সালে নির্মাণের পর থেকে এই আবাসনের 180টি ঘরে কোনো মেরামত হয়নি। সময় সংবাদ, পিরোজপুর। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। দাখিল পাশ করলেও এমবিবিএস সার্টিফিকেট জোগাড় করে সেটি দেখছেই বরিশালের উজিরপুরে মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে হাসপাতাল খুলে দীর্ঘদিন ধরে সব রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন রেজাউল করিম নামে এক প্রতারক। এ নিয়ে সময় সংবাদে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর 29 এপ্রিল অভিযান চালিয়ে আটক করা হয় ওই ব্যক্তিকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রেজাউলকে 1 বছরের কারাদণ্ডের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় হাসপাতালটির সকল কার্যক্রম। 3 মে সন্ধ্যায় ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান মিজানুর নামে এক যুবক। 4 মে সকালে শহরের কলেজ খেয়াঘাট খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। মৃগী রোগে আক্রান্ত হয়ে মিজানুরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে জানায় তার পরিবার। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দক্ষিণাঞ্চলে 2500-এর বেশি স্লুইস গেটের অর্ধেকই অচল। জরাজীর্ণ জলকপাট দিয়ে ঢুকছে লোনা পানি। বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা। দ্রুত সংস্কারের দাবি। বরিশাল সিটি নির্বাচনের ফল নিয়ে আদালতে মামলা। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমের আবেদন খারিজ। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা বাদী পক্ষের। এবং গভীর সমুদ্রে নেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা। মাছ শিকারে গিয়ে বিপদে সহায়তা পান না জেলেরা। স্টারলিংক চালু হলে পরিস্থিতি বদলে যাওয়ার আশা। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।